তেল। ৫৪টি অভিন্ন নদীর প্রায় প্রতিটিতে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একপাক্ষিকভাবে ভারত উজানে বাদ দিয়েছে বলে দাবি করেছেন ভারতীয় জোটের নেতারা। তারা বলেছেন, বাস্তবতার প্রয়োজনে আমাদের সরকারকে পানি ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসন বন্ধ, ৫৪টি অভিন্ন নদীতে পানি ন্যায্য হিস্যা আদায়ের দাবি, ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক শীর্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক আইনে একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত পানি ব্যবস্থাপনার বাস্তবায়ন চায় বাংলাদেশের মানুষ। নেতারা বন্যা দুর্গত মানুষদের পাশে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা এবং সব পেশার মানুষকে এগিয়ে আসার জন্য অভিনন্দন জানান। তারা বলেন, বাংলাদেশ যখন জেগে উঠেছে, কোনো বাধা এবং সমস্যাই এই জাতিকে দমিয়ে রাখতে পারবে না। ভারত সরকার বাংলাদেশের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে জনগণকে ভাসিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি বলেন, আমরা আগেই বলেছি, নদীর যে প্রাকৃতিক অবস্থা ও পানির যে গতিপথ, সেখানে ভারত কৃত্রিম বাঁধ তৈরি করে তাদের চাষাবাদের ব্যবস্থা করেছে। এ ব্যবস্থা করতে গিয়ে তাদের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, আর যখন আমাদের পানি দরকার তখন তা আটকে রেখে শুকিয়ে মারছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি স্তর না কমায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট মঙ্গলবার দুপুর থেকে 1.5 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 30,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা এখন একেবারেই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল 10টায় হ্রদের পানির উচ্চতা 108.92 MSL রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে সোমবার সকাল 10টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় 108.84 MSL। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 MSL। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ, সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন, এজন্য দল নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট খারিজ চেয়ে একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার নেই এটা করার। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। সারদা নামের সংগঠন যে রিট করেছে তার গঠনতন্ত্র এই ধরনের রিট করার অনুমোদন দেয় না। পরে রিটকারী সময় চাইলে 1 সেপ্টেম্বর আদেশে দিন ধার্য করে দেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্টিয়েভিচ মান্টিস্কি। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ান দূত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নিশ্চিত করেছেন। ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিলেও এখন পর্যন্ত নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেওয়ার নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমাদের যা জানা আছে নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আলী আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে 28,816 ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।